একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যখন তোমাদের জুম লিংকে ইন করবা তখন ওখানে একটা নাম দেওয়ার অপশন থাকে। হ্যাঁ, ওখানে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যদি তোমরা ওখানে দিয়ে দাও তাহলে আর নতুন করে পরে এই ইনপুট দিতে হবে না প্রতিদিন। ওটা অটো আমার হচ্ছে এখানে কানেক্ট হয়ে থাকবে, মানে ইনপুট হয়ে থাকবে। বুঝতে পারছো? তোমরা যখন লগ ইন করবা বা লিংকে আসবা তখন নাম এবং আইডিটা দিয়ে তোমাদের হচ্ছে এই জুমের নামটা ওখানে দিয়ে দিবা। সবাই, অনেকেই দিয়েছো, দেখবা যে নাম এবং আইডি লেখা আসছে। হ্যাঁ, কিন্তু অনেকেরই নাই। যাদের নাই তারা এই জায়গাটা একটু কারেকশন করে নিও, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সে আর প্রবলেম হবে না, তোমাদের প্রতিদিন আর অ্যাটেন্ডেন্স দিতে হবে না। ঠিক আছে ম্যাম। আমাদের আজকে যে আমরা শুরু করব কোর্সটি, সেটা হচ্ছে আমাদের কোর্স কোড হচ্ছে AHM 201 এবং কোর্স টাইটেল হচ্ছে ফিশ প্যাথোলজি এন্ড ইমিউনোলজি। আজকে তোমাদের যে কন্টেন্ট গুলো থাকবে, একটা হচ্ছে আমরা আজকে কভার করব হিস্টোরি অফ ইমিউনোলজি, দেন ডেফিনেশন, এবং তারপর আসবো আমরা স্কোপ, কিছু স্কোপ সম্পর্কে জানবো যে ইমিউনোলজি কি কি স্কোপ আছে, এগুলো সম্পর্কে আমরা আজকে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ নোট ডাউন করে রাখবা, আমি শেষে কোশ্চেন করার জন্য ফ্লোর ছেড়ে দিব, ঠিক আছে? ততক্ষণ আমি কন্টিনিউ করতে থাকি। আমরা প্রথমে দেখো যদি হিস্ট্রিতে যাই। আচ্ছা, আমার ভিডিও অফ থাকলে কি কোনো প্রবলেম আছে, না ভিডিও অন রাখতে হবে? অফ আপনার আমি ইচ্ছা ম্যাম। অফেই বেশি কমফোর্ট ফিল করছি আর কি। যাই হোক, আমি অন করে দেই, অসুবিধা হতে পারে। আমি আসলে হ্যাঁ, কারণ অফে মনে হয় বেশি কমফোর্টেবল আমার কাছে মনে হয় যে। আচ্ছা, আমি আসলে ডাবল ডিভাইস থেকে তোমাদের এখানে ইন করেছি, এজন্য আমার একটু হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করি। যে আমরা যদি ইমিউনোলজির হিস্টোরিটা দেখি তাহলে দেখবো যে মানে অনেক আগে, ধরো যে 430 মনে করো যে বিফোর ক্রিস্ট, এরকম সময়ে এথেন্সে, গ্রিসের এথেন্সে খুব প্লেগ ধরা পড়েছিল। মানে প্লেগ খুব এপিডেমিক আকারে ছড়িয়ে পড়েছিল। তো ওই সময়ে এপিডেমিক হয়েছিল। তোমরা এপিডেমিক এবং প্যান্ডেমিকের মধ্যে হয়তো ডিফারেন্সটা জানো, বা আমি যদি আরেকটু ক্লিয়ার করি যে এপিডেমিকটা হচ্ছে তোমার একটা এরিয়াতে একটা ডিজিজ ছড়িয়ে পড়বে এবং সেটা খুব দ্রুতই ছড়াবে, এবং একটা মানে একই সময় অনেকগুলো মানুষের মধ্যে এই ডিজিজটা ছড়িয়ে পড়বে একটা এরিয়াতে, তখন এটাকে আমরা বলবো এপিডেমিক। আর প্যান্ডেমিক কোনটাকে বলবো, যে একটা এরিয়া থেকে যখন ডিজিজটা একটা ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে যদি ডিজিজটা কভার করে এবং এটা একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ পপুলেশনকে ইনফেক্টেড করে বা এফেক্টেড করে, তখন আমরা সেটাকে প্যান্ডেমিক বলবো। আমরা যদি বর্তমান সময়ের এইটাকে দেখি, যে করোনা ভাইরাসের এক্সাম্পলটাকে দেখি, যে এটা যখন শুরু হয়েছিল তোমার উহানে, চায়নার, তো এটা যদি এরকম হতো যে উহানেই আছে এবং সেখান থেকে চায়নার অল্প কিছু এরিয়াতে আশেপাশে, উহানের আশেপাশে কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সেখানেই সেটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো, এপিডেমিক বলবো। কিন্তু এটা কি হয়েছে, উহানেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, এটা উহান থেকে চায়নাতে ছড়িয়ে পড়েছে এবং চায়না থেকে প্রত্যেকটা মহাদেশে, তারপর প্রত্যেকটা দেশে
এভাবে পুরো ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে পড়েছে। যখন এটা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে মানে কি এটা একটা ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াতে ছড়িয়ে পড়েছে, তখন এখন আমরা এটাকে কি বলতে পারি যে প্যান্ডেমিক। ঠিক আছে, আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি হালকা পাতলা। এপিডেমিক এবং প্যান্ডেমিক দুটোকে এক করা যাবে না, একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে গ্রিসে তোমার এরকম একটা এপিডেমিক হয়েছিল প্লেগের। হ্যাঁ, তো তখন এক ভদ্রলোক, ওনার নামটা হচ্ছে কোথায় গেল, এই দেখো থুসাইডিডাস, এই নামের একজন ভদ্রলোক, উনি খেয়াল করলেন যে যারা এই প্লেগ থেকে রিকভার করেছে তারা অসুস্থ যারা আছে তাদের সেবা যত্ন করছে, কিন্তু তারা সেকেন্ড টাইম আর ইনফেক্টেড হচ্ছে না। যারা রিকভার করেছিল তারা সেকেন্ড টাইম মানে ইনফেক্টেড হচ্ছে না। তো এই জিনিসটা ওনার মানে কি উনি নোট ডাউন করেছিলেন ব্যাপারটা, কারণ এখানে একটু একটা ক্লু লুকিয়ে আছে অবশ্যই, যে একবার যে যার প্লেগ হয়েছে সেকেন্ড টাইম আর তার হচ্ছে না, তার মানে এখানে অবশ্যই কোন একটা মেকানিজম আছে। তো এটা অনেক আগে, তখন তো এত ডেভেলপ ছিল না, সায়েন্স এত ডেভেলপ ছিল না, তো উনি জাস্ট এটা নোট ডাউন করে রেখে বা ওনার মাথায় এটা আসছিল, উনি একজন ঐতিহাসিক ছিলেন। তারপর অনেকটা সময় চলে যায়, এই সময়ের মধ্যে অনেকেই কাজ করেন এবং অনেকেই বিভিন্ন ধারণা দেন, জার্ম থিওরি সম্পর্কে অনেকেই বলেন। তারপরে ওই সময় মানে এই লুইস পাস্তুর আসার আগে, ওনার আগের সময়টাতে মানে ডিজিজ কিভাবে হতো এটা সম্পর্কে একটা ধারণা ছিল যে খারাপ এক ধরনের বাতাস, সেই বাতাসের মাধ্যমে ডিজিজ ছড়ায় বা রোগ ছড়ায়, এই ধারণাটা খুবই এস্টাবলিশড ছিল ওই সময়। তো এই যখন 19th সেঞ্চুরিতে লুইস পাস্তুর উনি আসেন এবং উনি এগুলো নিয়ে খুব ভালো কাজ করেন। উনি একজন ফ্রেঞ্চ মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড কেমিস্ট ছিলেন। তো উনি দেখেন যে মানে উনি এগুলো সম্পর্কে কাজ করে অনেকটা ডেভেলপ করেছিলেন, যেমন উনি জার্ম থিওরিটা মোটামুটি এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, যদিও ওই সময় জার্ম থিওরিতে সবাই বিশ্বাস করতো না, সবাই মনে করতো যে ওই যে এক ধরনের খারাপ বাতাস আছে, সে বাতাস থেকেই রোগ ছড়াচ্ছে। কিন্তু লুইস পাস্তুর এসে উনি চেষ্টা করেছিলেন যে জার্ম থিওরি যেটা উনি দিয়েছিলেন, জার্ম থিওরিটা এটা এস্টাবলিশ করার জন্য। তো জার্ম থিওরিতে উনি কি বলেছিলেন, জার্ম থিওরিতে উনি বলেছিলেন যে মানে মাইক্রোবস যেটা, এই মাইক্রোবস এর কারণে ডিজিজ হচ্ছে, উনি এটা বলেছিলেন আর কি। তারপর উনি ভ্যাকসিন নিয়েও কাজ করেছেন। তারপর পাস্তুরাইজেশন, তো এটা তো তোমরা জানবাই, ওনার হচ্ছে বিশ্ববিখ্যাত কাজ যে পাস্তুরাইজেশন এস্টাবলিশ করেছিলেন। তার পাশাপাশি উনি জার্ম থিওরিও এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং দুটো ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, র্যাবিস এবং অ্যানথ্রাক্স, এই দুটো রোগের ভ্যাকসিন উনি ডেভেলপ করতে পেরেছিলেন। তো উনার পরে তারপরে এগুলো নিয়ে আবার রবার্ট কোচ, উনি লুইস পাস্তুর যে জার্ম থিওরিটা দিয়েছিলেন সেটাকে সায়েন্টিফিক্যালি এবং এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ করেছিলেন রবার্ট কোচ। উনি জার্ম থিওরির যেটা ছিলেন যে মাইক্রোবস এর মাধ্যমেই ডিজিজ ছড়াচ্ছে, এটা আরো এক্সপেরিমেন্ট করেন এবং উনি এটাতে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া গুলো আছে, যেমন টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া, তারপর অ্যানথ্রাক্স এর যে ব্যাকটেরিয়া, উনি এই ব্যাকটেরিয়া গুলো আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছিলেন রবার্ট কোচ। ঠিক আছে, লুইস পাস্তুর যেমন জার্ম থিওরি নিয়ে কাজ করেছেন, রবার্ট কোচ জার্ম থিওরিটাকে আরো বেশি অ্যাডভান্স করেছেন এবং উনি 1905-এ নোবেল প্রাইজও পেয়েছিলেন এটার জন্য। তারপর আমরা দেখি যিনি কাজ করেছিলেন পল এরলিচ, এই নামের এক ভদ্রলোক, উনি ছিলেন জার্মান ডক্টর এবং মাইক্রোবায়োলজিস্ট। উনি কাজ করেছিলেন, উনি হচ্ছে ইমিউনোলজি নিয়ে, মানে ইমিউনোলজির যে ব্যাপক ওয়াইড অ্যাডভান্সমেন্ট যেটা হয়েছিল সেটা এই যে 1854 থেকে 1950, মানে পল এনরিচ এবং এই মেকনিকভ, এই দুজন ওনারা ওই আগে যারা ওনারা কাজ করেছেন ওনাদের কাজের বেসিসে এবং ওগুলোর উপর ভিত্তি করে ওনারা
ইমিউনোলজি নিয়ে কাজ করা শুরু করে দেন। যে ডিজিজ যে হচ্ছে, ওনারা তো এস্টাবলিশ করেছিলেন যে ডিজিজ মাইক্রোবস এর কারণে ডিজিজ হচ্ছে, এবং ভ্যাকসিন যেটা করেছিলেন, ভ্যাকসিন কিন্তু ইমিউনোলজির একটা পার্ট। যে ভ্যাকসিনটা কিভাবে উনি ডেভেলপ করেছেন, এগুলোর বেসিসেই পল এনরিচ এবং ইলিয়া মেকনিকভ ইনারা দুজন একসাথে কাজ করেন, করে হচ্ছে ওনারা এস্টাবলিশ করেন যে ইমিউনিটি মানে কিভাবে ডিজিজের এগেইনস্টে কাজ করে, যে ইমিউনিটিটা কিভাবে কাজ করছে ডিজিজের এগেইনস্টে, এটা নিয়ে ইনারা দুজন কাজ শুরু করেন। এবং এখান থেকেই ইমিউনোলজির ওয়াইড যে অ্যাডভান্সমেন্ট শুরু হয়, এখান থেকে এখন পর্যন্ত কাজ চলছে। এনারা দুজন আবার একসাথে নোবেল প্রাইজ পান 1908 সালে, পল এনরিচ এবং মেকনিকভ। এনারা হচ্ছে মানে তোমার ইমিউনিটিটা কিভাবে ডিজিজের এগেইনস্টে কাজ করছে এটা নিয়ে কাজ করেন এবং নোবেল প্রাইজও পান। এটা ছিল মোটামুটি তোমার শর্ট, সংক্ষেপে যদি আমরা বলি, জাস্ট মানে এনারা হচ্ছে মেজর কয়েকজন কন্ট্রিবিউটর, আরো তো অনেক কন্ট্রিবিউটর আছে, আসলে সবাইকে নিয়ে আমাদের পড়া সম্ভব না, আমরা জাস্ট মেজর কয়েকজনের কন্ট্রিবিউশনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেন আমরা যদি দেখি যে ইমিউনোলজি, দেখো হিপোক্রেটস উনি 400 বিসি মানে বিফোর খ্রিস্ট 400 বিফোর খ্রিস্টে উনি বলেছিলেন যে ন্যাচারাল ফোর্সেস উইদিন আস আর দ্য ট্রু হিলার্স অফ ডিজিজ। মানে এটা কি বোঝাচ্ছে যে ন্যাচারাল ফোর্সেস উইদিন আস আর দ্য ট্রু হিলার্স অফ ডিজিজ, মানে আমাদের বডিতে যে ন্যাচারাল ফোর্সটা আছে এটাই মেইনলি ডিজিজ আরোগ্যের জন্য কাজ করে। উনি এত বছর আগেই এটা বলেছিলেন। তারপর দেখো গতকাল তোমাদের একটু ধারণা দিয়েছিলাম যে আমাদের বডিতে যে এক ধরনের ডিফেন্সিভ মেকানিজম আছে, বা বডিতে যে আমাদের বডিতে একটা আর্মি আছে যারা আমাদেরকে সার্বক্ষণিক প্রোটেক্ট করছে বিভিন্ন থ্রেট থেকে, সেগুলো সম্পর্কে, যে আওয়ার বডি হ্যাজ এ পাওয়ারফুল আর্মি দ্যাট প্রোটেক্ট ইট ফ্রম ভেরিয়াস টাইপস অফ থ্রেটস। হ্যাঁ, তাহলে এই আর্মিটা কে, যে আমাদের বডিতে যে আর্মি আছে সেই আর্মিটা হচ্ছে ইমিউন সিস্টেম। যে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেমটা সার্বক্ষণিক আমাদের বডিকে রক্ষা করছে। দেখো এখানে জাস্ট একটু পিক্টোরিয়াল ভিউ দেখানোর চেষ্টা করেছি। তাহলে এই থ্রেডস গুলো কি থ্রেডস আছে, বা থ্রেডস গুলো কিভাবে আসে আমাদের বডিতে, এটা দেখো, দিস থ্রেডস ক্যান কামস ইন ফর্ম অফ মেকানিক্যাল ইনজুরি, দ্য এন্ট্রি অফ জার্মস অর দ্য এন্ট্রি অফ আদার ফরেন পার্টিকেলস লাইক ডাস্ট হতে পারে। যে আমাদের বডিতে কি থ্রেড আসে, বিভিন্ন ধরনের থ্রেড গুলো আসে, এবং কিভাবে আসে, যে ইনজুরির মাধ্যমে আমাদের কোনো জায়গা কেটে গেলে সেই জায়গা দিয়ে আমাদের জার্ম আসতে পারে, তারপরে ফরেন পার্টিকেলস, বিভিন্ন ফরেন পার্টিকেলস আসতে পারে, ইভেন ডাস্টও হতে পারে। তো এই ইনজুরি গুলো বা এই জার্মস গুলো অথবা এই ধরনের যে কোনো ফরেন পার্টিকেলস যদি আমাদের বডিতে আসে, যেটা আমাদের বডির জন্য থ্রেট হবে, তো এই থ্রেট থেকে আমাদের বডিকে রক্ষা করার যে কাজটা যে করে সে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। দেখো এখানে আরেকটু ব্রড ডিটেলস যদি আমরা বলি, যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি বা আক্রান্ত হই, মানে প্রতিদিন আমাদের বডিতে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আসে, বাট এটা আমি গতকালও বলেছিলাম যে উই ডোন্ট ফল ইল এভরি আদার ডে। মানে যদিও আমাদের বডিতে প্রতিদিনই ভাইরাস ব্যাকটেরিয়া আসে, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন অসুস্থ হচ্ছি না। কেন অসুস্থ হচ্ছি না? তার কারণ হচ্ছে আমাদের এই যে ইমিউন সিস্টেম, যে আমাদের বডিতে গড গিফটেড বা সৃষ্টিকর্তা আমাদেরকে যে ইমিউন সিস্টেমটা দিয়ে রেখেছেন, এই ইমিউন সিস্টেমটাই আমাদের বডিকে রক্ষা করছে। An army of cells that is always
রমিং ইন আওয়ার বডি, যে সর্বদা আমাদের বডিতে কি ঘুরে বেড়াচ্ছে, পাহারা দিচ্ছে আমাদের বডিকে। ইমিউন সিস্টেমটা কি, এটা যদি মানে বইয়ের ভাষায় আর কি বলতে হয়, এতক্ষণ তো আমি যেটা বলেছি যে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি আমরা একটু মানে ডেফিনেশন আকারে পড়তে যাই, যে হোস্ট ডিফেন্স সিস্টেম comprising many biological structures that scans the body to identify any substances that is considered foreign। ঠিক আছে, যে হোস্ট ডিফেন্স সিস্টেম মানে হোস্ট মানে ধরো যে যার শরীরে ফরেন পার্টিকেলটা যাবে, হ্যাঁ, ডিফেন্স সিস্টেম যে রক্ষা করার যে আমাদের সিস্টেমটা আছে, বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল স্ট্রাকচার থাকবে এই সিস্টেমের মধ্যে। এই সিস্টেমটা কি করবে, স্ক্যানস দ্য বডি, বডিটাকে স্ক্যান করে, হ্যাঁ, টু আইডেন্টিফাই এনি সাবস্টেন্সেস দ্যাট ইজ কনসিডার্ড ফরেন, যে আমার বডিতে বাইরে থেকে কোনো পার্টিকেল আসছে কিনা বা বাইরে থেকে কোনো সাবস্টেন্স আছে কিনা এটাকে সে আইডেন্টিফাই করে। যে যে জিনিসটা আইডেন্টিফাই করে সেটাই হচ্ছে আমাদের কি ইমিউন সিস্টেম। অথবা আরো যদি আমরা একটু সংক্ষেপে বলতে চাই, যে ইমিউন প্রসেস উইদিন অ্যান অর্গানিজম দ্যাট প্রোটেক্টস এগেইনস্ট ডিজিজ, মানে এই ইমিউন সিস্টেমটা কি করছে, আমাদের বডিকে স্ক্যান করছে, ফরেন পার্টিকেলস কে আইডেন্টিফাই করছে, হ্যাঁ। তো এই স্ক্যান করা, তারপর ফরেন পার্টিকেলটাকে আইডেন্টিফাই করা, তারপর ফরেন পার্টিকেলটাকে কি করবে, রিমুভ করবে, বা যখন সে একটা তার দেখবে যে এটা তার বডিতে ফরেন, তখন তো সে এটার এগেইনস্টে কাজ করা শুরু করবে, যে এটাকে কিভাবে ডিস্ট্রয় করা যায়, কিভাবে বডি থেকে এটাকে দূর করা যায়, যে এই কাজটা শুরু করে দিবে আমাদেরকে ইমিউন সিস্টেম। তো এই যে বিভিন্ন এই কাজটা শুরু করার জন্য তো একটা প্রসেস লাগবে, যে বিভিন্ন প্রসেসে এই কাজগুলো হবে, স্ক্যান করা, তো আইডেন্টিফাই করা, তারপর ডিস্ট্রয় করা, বা যেটাই করুক না কেন, ডিস্ট্রয় করুক বা নিউট্রালাইজ করুক, যেটাই করুক, যে এগুলো বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ করবে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। দেন আমরা যদি আরেকটু দেখি যে ল্যাটিন ওয়ার্ড মানে ইমিউনোলজিটা কোথা থেকে আসছে, এটা ইমিউনিস একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, যেটা মানে হচ্ছে এক্সেপ্ট ফ্রম। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম, যে কি করবে, আমাদের বডিকে ফরেন পার্টিকেল বা ফরেন কোনো সাবস্টেন্স থেকে রক্ষা করবে। তাহলে এই যে রক্ষা করা, এটা যে এখানে আমরা স্টাডি করব, লজি মানে তো জানোই যে স্টাডি, তাহলে ইমিউনোলজি মানে কি হবে, স্টাডি অফ ডিফেন্স মেকানিজম এগেইনস্ট ইনফেকশাস ডিজিজ, যে এই যে ইনফেকশাস ডিজিজের এগেইনস্টে যে মেকানিজমটা কাজ করে, আমাদের ইমিউন সিস্টেম কিভাবে কাজ করবে, তো এই সবকিছু যেখানে আমরা স্টাডি করব সেটাকে আমরা বলছি ইমিউনোলজি। এখন যেমন বইয়ের ভাষায় এটা গতানুগতিক, তোমরা এই ডেফিনেশন পড়ে আসো, পড়ছো এখন এবং পড়তে হবে, তাই না? সবকিছুতে এটাই থাকবে, তোমার নামটা দিবা প্রথমে, তারপরে ব্রাঞ্চ অফ অমুক অমুক অমুক, তারপর এক গাদা কথা হচ্ছে, ঠিক আছে? যদি এই ডেফিনেশনটা পড়তে বিরক্ত লাগে, কিন্তু পড়তে হয়। যাই হোক, আমি চেষ্টা করবো যে তোমাদের ডেফিনেশনটা যেন সহজ হয়, সহজ, কারণ আমি এতক্ষণ ধরে যা বললাম এই ডেফিনেশনটা তাই মিন করবে। তো আমরা যদি একটু পড়ি দেখি, যে এটা তো প্রথমে আমরা এটা বলবোই, যেটা সম্পর্কে পড়বো, যে ইমিউনোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ, হ্যাঁ, এইটুক তো আর পড়তে হবে না, এটুক জানা কথা তোমাদের। এরপর থেকে যেটা পড়বো আমরা, যে development and function of both cellular and humoral components of the immune system by which the, একটু আমি সেগমেন্ট করে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার জন্য, হ্যাঁ, তোমাদের যেরকম সেগমেন্ট মানে সেগমেন্টই থাকবে এরকম না,
যে তোমরা যেন জিনিসটা বুঝতে পারো, এই জন্য আমি জাস্ট একটু সেগমেন্ট করে দিয়েছি। যেখানে কি বলছে যে ডেভেলপমেন্ট এন্ড ফাংশন অফ বোথ, মানে দুটা বলতে এখানে বোঝাচ্ছে একটা হচ্ছে সেলুলার এবং হিউমোরাল। এখানে দেখো আমি দুটো কম্পোনেন্টের নাম বলেছি, একটা বলেছি সেলুলার কম্পোনেন্ট, একটা হচ্ছে হিউমোরাল কম্পোনেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ফিশের যেটাই বলো যে ইমিউন সিস্টেমের দুটো পার্ট বা দুটো ইমিউন সিস্টেম এই কম্পোনেন্ট গুলোর দ্বারা গঠিত। যে সেলুলার কম্পোনেন্ট বলতে যদি বলি যে তোমরা যেটা তোমাদের কাছে পরিচিত লাগবে, যেমন ডাব্লিউবিসির কথাই যদি বলি, যে এগুলো এগুলো হচ্ছে তোমার, এটা জাস্ট দু একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক আছে, বি সেল আছে, টি সেল আছে, এগুলো তোমরা জানবা। যে সেলুলার কম্পোনেন্ট, সেলুলার কম্পোনেন্ট বলতে আমরা মনে করো যে নিউট্রোফিল, এসিনোফিল, বেসোফিল এগুলোকে বোঝালাম। দেন হিউমোরাল কম্পোনেন্ট, হ্যাঁ, যে হিউমোরাল কম্পোনেন্টের মধ্যে তোমাদের পরিচিত হবে যে তোমরা নাম শুনেছো লাইসোজাইম। যে লাইসোজাইম কোথায় থাকে আমরা জানি যে চোখের পানিতে থাকে, স্যালাইভাতে থাকে। যেমন তাহলে লাইসোজোম কি কাজ করে? লাইসোজোমের তোমার অ্যান্টিব্যাকটেরিয়াল ফাংশন আছে, যে এটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করতে পারে বা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দিতে পারে এই লাইসোজাইম, যেটা আমাদের কি চোখের পানিতে থাকে। এটা তোমাদের পরিচিত, আমি যে জন্য তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি আর কি। তাহলে আমরা দুটো কম্পোনেন্টের পেলাম, একটা হচ্ছে কি সেলুলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে হিউমোরাল কম্পোনেন্ট। এগুলো কিসের কম্পোনেন্ট? ইমিউন সিস্টেম। তাহলে আমরা যদি দেখি যে এই কম্পোনেন্ট গুলো কিভাবে তৈরি হয়, এখন যদি আমরা বলি যে লাইসোজাইম, জানি আমরা লাইসোজাইমের অ্যান্টিব্যাকটেরিয়াল ফাংশন আছে, তো এরকম তো আরো অনেক কম্পোনেন্ট আছে। হ্যাঁ, তাহলে এই সবগুলো বিভিন্ন কম্পোনেন্ট গুলো কিভাবে তৈরি হচ্ছে বা এদের বিভিন্ন কাজ কি, বা এরা কিভাবে কাজ করছে, কিভাবে ডিফেন্স করছে, এগুলো এখানে আসবে। হ্যাঁ, আর দেখো যে বাই হুইচ মানে কি, এই যা দ্বারা বলতে এই হিউমোরাল এবং সেলুলার কম্পোনেন্ট এগুলোর দ্বারা বডি রিয়াক্ট করে কিসে? টু এক্সপেল অর ডিস্ট্রয় অর নিউট্রালাইজ। এখানে দেখো যে এক্সপেল করে দিতে পারে, মানে বডি থেকে বের করে দিতে পারে, অথবা বডিতেই থাকবে কিন্তু সেটা ডিস্ট্রয় করে ফেলতে পারে, আবার নিউট্রালাইজ করে দিতে পারে। কাকে করবে? যে ফরেন পার্টিকেল গুলো আসবে, এই ফরেন পার্টিকেলকে কি করে দিতে পারে? বডি থেকে বের করেও দিতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে, অথবা নিউট্রালাইজ করে দিতে পারে। ফরেন সাবস্টেন্স ইনক্লুডিং প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। ওকে, আমরা যদি তাহলে একটু পুরোটা দেখি যে কি হবে। সেলুলার এবং হিউমোরাল, যে ইমিউন সিস্টেমের সেলুলার এবং হিউমোরাল কম্পোনেন্ট গুলো তৈরি হবে কিভাবে এবং এরা কিভাবে কাজ করবে এবং আর কিভাবে কাজ করবে এটা দেখবো। আর আরেকটা হচ্ছে যে কিভাবে তারা বডি থেকে মানে ফরেন যে পার্টিকেল গুলো আছে, এই ফরেন পার্টিকেল গুলোর সাথে তারা কি বিহেভ করবে বা ফরেন পার্টিকেল গুলোর সাথে কিভাবে ডিল করবে, এই জিনিসগুলো আমরা এখানে জানতে পারবো। আমার মনে হয় জিনিসটা যদি তোমরা আর দুই একবার পড়ো ক্লিয়ার হবে। আমি বোঝাতে পেরেছি, আশা করছি বুঝতে পারছো। যে এখন যদি আমরা পুরোটা একবার পড়ি, দেখো ইমিউনোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ, কি করবে স্টাডিটা, কি করবো আমরা? ডেভেলপমেন্ট এন্ড ফাংশন অফ বোথ সেলুলার এন্ড হিউমোরাল কম্পোনেন্টস অফ দ্য ইমিউন সিস্টেম বাই হুইচ, মানে কি এই যে সেলুলার এবং হিউম্যান কম্পোনেন্ট দ্বারা এই হিউম্যান কম্পোনেন্ট গুলো কিভাবে আর কি the body react to expel or destroy or neutralize foreign substances including pathogenic microorganism. তোমরা একটু পড়ো, দুই একবার পড়ে একটু মেমোরাইজ করার বা বোঝার চেষ্টা করো যে জিনিসটা বুঝতে পারছো কিনা। জাস্ট তোমার দুই একটা কি পয়েন্ট মনে থাকলেই কিন্তু জিনিসটাকে সাজাইতে পারবা। যে সেলুলার এবং হিউম্যান কম্পোনেন্টটা মনে রাখো, যে এরা কি করবে বডিকে, মানে ফরেন পার্টিকেলসকে কিভাবে ডিস্ট্রয় করতে পারে বা কিভাবে নিউট্রালাইজ করতে পারে, এই ফাংশন গুলো বা মেকানিজম গুলোই আমরা এখানে জানবো।
জাস্ট একটু দুই একবার পড়ো, আমি একটু সময় দিচ্ছি যে দুই একবার একটু নিজেরা পড়ো, জাস্ট একটু মাথায় নাও জিনিসটা, মুখস্থ করার দরকার নেই, মাথায় নিবা যে কি হচ্ছে। Development and function of both cellular and humoral component, হ্যাঁ, of the immune system by which the body react to expel or destroy or neutralize foreign substances including pathogenic microorganisms. আমি একটু পড়ার সময় দিয়েছি তোমাদেরকে, পড়ছো? জি ম্যাম। ম্যাম শেষের কথা একটু বোঝাই দেন তো, যে ফরেন সাবস্টেন্সেস ইনক্লুডিং প্যাথোজেনিক, ওটার সাথে একটু। হ্যাঁ, যে ফরেন সাবস্টেন্স যেটা আসবে মানে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম সহ আর কি, শুধুমাত্র যে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম হবে এরকম না, তোমার ফরেন যে কোনো পার্টিকেল আসলেই, ধরো ইভেন ডাস্টও যদি হয় সেটার সাথেও তোমার ইমিউন সিস্টেমটা কি বিহেভ করবে, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। মানে এখানে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমটাকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে, যে ফরেন সাবস্টেন্স পর্যন্তই রাখলেও হতো, কিন্তু যেহেতু আমাদের প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমটা একটা বিশাল একটা অংশ বা এরাই মেইনলি দায়ী ডিজিজ কজিং এর জন্য, এজন্য এটাকে একটু জোড়া মানে এটাকে বলে একটু জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে আর কি। মেইনলি ইমিউন সিস্টেম কিন্তু মানে ফরেন যে কোনো পার্টিকেলের সাথেই সে বিহেভ করে আর কি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? কারো যদি বুঝতে অসুবিধা থাকে বলতে পারো, মানে ডেফিনেশনে। সেলুলার কম্পোনেন্ট, হিউমারাল কম্পোনেন্ট বুঝেছো? কারণ কি হিউমারাল কম্পোনেন্ট বলতে কি বোঝায় আরেকবার বলবেন? হ্যাঁ, মানে সেলুলার বলতে তোমার যে সেল যেগুলো আছে মানে সেল টাইপের, যেমন তোমার আরবিসি, ডাব্লিউবিসি, এখানে আমাদের ডাব্লিউবিসি টা আসবে, যেমন ডাব্লিউবিসি এর যে সেলগুলো আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, হ্যাঁ, ম্যাক্রোফেজ, তারপরে আছে তোমার বি সেল, টি সেল, এগুলো হচ্ছে সেলুলার, মানে এগুলো সরাসরি সেল আর কি। আর হিউমারাল কম্পোনেন্ট আরেকটা থাকবে, এটা হিউমারাল মানে হচ্ছে তোমার রস টাইপের আর কি, হ্যাঁ, যেমন বিভিন্ন লিকুইড আর কি, যে যেমন লাইসোজাইম একটা এক্সাম্পল আমি দিয়েছি, লাইসোজাইম, এরকম আরো আছে, যে ওগুলো আমরা আরো ডিটেলস পড়াবো, যে আমি জাস্ট একটু লাইসোজাইম যেহেতু তোমরা জানো এই জন্য এটা আমি বলেছি যে এটার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেমন এরকম আরো থাকবে সি রিঅ্যাক্টিভ প্রোটিন আছে, তারপরে কমপ্লিমেন্ট আছে, এরকম এগুলো আমরা ডিটেলস পড়বো একটু, হ্যাঁ, যে জাস্ট আমরা দুটো ভাগে ভাগ করা আছে, যে একটা সেলুলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে হিউমারাল কম্পোনেন্ট, যেগুলো যেমন সেলের সাথে সরাসরি যে নিউট্রোফিল, ইওসিনোফিল, এগুলোকে আমরা সেলুলার বলি, আর এগুলো ছাড়া যেগুলো আছে যেমন লিকুইড টাইপের আছে ওগুলোকে আমরা হিউমারাল কম্পোনেন্ট বলি, ঠিক আছে? ম্যাম প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমস কি ফরেন সাবস্টেন্সের ভিতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, আমার মনে হয়ে গেছে সবার মোটামুটি। কারণ কি তোমার এই ডেফিনেশনটাই দেখবা যে মানে তোমাদের ভাইবার প্রথম কোশ্চেন হচ্ছে এই ডেফিনেশন, হ্যাঁ, যেই আসুক এক্সটার্নাল মানে যে কোনো সাবজেক্টের ভাইবাতে প্রথমে কিন্তু সাবজেক্টের ডেফিনেশনটাই ধরে, এই জন্য মানে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা কাইন্ডলি একটু ডেফিনেশনটা বুঝে মেমোরাইজ করবা, আগে বুঝে নিবা তারপরে মেমোরাইজ করবা, ঠিক আছে? না বুঝে মেমোরাইজেশনটাকে আমি ইন্সপায়ার করছি না, হ্যাঁ, জিনিসটা আগে বুঝে নিবা কি হয়েছে, তারপরে বুঝলে এমনি অটোমেটিকলি তোমার মেমোরাইজেশন হয়ে যাবে, কিন্তু না বুঝে মেমোরাইজেশন করলে কিন্তু ভাইবার সময় গিয়ে ভুল করবা, যে যখন স্যারদের সামনে বসবা তখন যদি তুমি না বুঝে মুখস্থ করো তখন কিন্তু এটা ভুলে যাওয়ার পসিবিলিটি একদম 90% থাকে, কিন্তু যদি তুমি জিনিসটা বুঝে মুখস্থ করো সেটা
লংজিভিটি অনেক বেশি দিন থাকে, বা ভুলে গেলেও ওটাকে তুমি জোড়াতালি দিয়ে সেন্টেন্স বানাইতে পারবা। কিন্তু যদি তুমি না বুঝো, মুখস্থ করো, ওটাকে কিন্তু সেন্টেন্স বানানো কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের শেষের দিকে। আরেকটি টপিক আমাদের বাকি আছে। ও আচ্ছা, আমরা ইমিউনোলজি পড়লাম, এখন আমাদের সাবজেক্ট হচ্ছে ফিশ ইমিউনোলজি। হ্যাঁ, এটা কোনো কিছু না, জাস্ট ইমিউনোলজির সামনে আমরা ফিশটা লাগাই দিব। দেখো যে ফিশ ইমিউনোলজি একই জিনিস, হ্যাঁ পুরোটাই একই, শুধুমাত্র ফিশ লাগাই দিব, ইমিউনোলজি আর ফিশ ইমিউনোলজি। যেটা আমরা ইমিউন সিস্টেম পড়েছিলাম, এটা আমরা ফিশের ইমিউন সিস্টেম সম্পর্কে পড়বো। যে fish immunology is that branch of medical science which deals with the study of development and function of both cellular and human components of the fish immune system. হ্যাঁ, এখানে শুধু fish immune system সম্পর্কে থাকবে, by which the body reacts to expel or destroy or neutralize foreign substances including pathogenic microorganisms. ঠিক আছে, এটা আর মুখস্থ করার কিছু নাই, একটা ইমিউনোলজি ওটা মুখস্থ করলে ওটার সামনে শুধু ফিশ লাগাই দিবা, তাই হবে। দেন আমাদের লাস্ট টপিক আজকে, যে স্কোপ অফ ইমিউনোলজি। ইমিউনোলজি আমরা পড়বো, ঠিক আছে, এটা কি কি স্কোপ আছে, বা এটা পড়ে আমরা কি কাজ করতে পারবো, বা এটা কেন পড়বো, গুরুত্বটা আসলে কি। হ্যাঁ, এটা আমি জাস্ট একটু হালকা টাচ করব। দেখো যে ফিশ ফার্মিং এ একটা মেজর অবস্টাকলস হচ্ছে ডিজিজ। হ্যাঁ, ফিশে কিন্তু প্রচুর ডিজিজ হয়, তোমরা যদি জানবা আস্তে আস্তে আস্তে, যে বড় বড় যে ফার্ম গুলো বিভিন্ন অনেক সময় যে ডিজিজের কারণে প্রচুর পরিমাণে লস হয়ে যায়, বোথ ইকোনমিক তো অবশ্যই, এবং হচ্ছে প্রোডাকশনের দিক থেকেও। প্রোডাকশন লস হয়ে গেলে তো তোমার ইকোনমিক লস হয়ে যাবে, তো যার কারণে ফার্মাররা কিন্তু প্রচুর একটা লসের মধ্যে পড়ে যায়। তো এই যে ডিজিজ যে হচ্ছে, হ্যাঁ, তো ডিজিজ হলে তো আমরা ট্রিটমেন্ট করি, ঠিক আছে, যে ওষুধ দেই ভালো হয়ে যায়। তো ওষুধটা তো তোমার সবসময় যখন একটা নতুন ডিজিজ আসে, বা যে কোনো ডিজিজের ট্রিটমেন্টটা কিন্তু খুব ডেভেলপ এত তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে। তাহলে যদি আমরা একটা ডিজিজের ট্রিটমেন্ট ডেভেলপ করতে যাই, তার জন্য কিন্তু আমাদের ইমিউন সিস্টেম সম্পর্কে জানা থাকতে হবে, বা ইমিউনোলজি সম্পর্কে নলেজ থাকতে হবে। ঠিক আছে, যে তুমি যদি ইমিউনোলজি সম্পর্কে তোমার নলেজ না থাকে, ট্রিটমেন্ট আনা বা ট্রিটমেন্ট তৈরি করা বা ভ্যাকসিন তৈরি করা এগুলো সম্ভব না। তো এটার জন্য ইমিউনোলজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে যেহেতু ডিজিজ আছে এটার সাথে অবশ্যই এটার ডিজিজের তো আমাদের মেইনটেনেন্স লাগবে, বা কিভাবে ডিজিজটা থেকে আমরা রক্ষা পাবো। একটা জিনিস আছে যে ডিজিজ হলে আমরা ওষুধ খাই, ঠিক আছে, কিন্তু যাতে ডিজিজটা না হয় এটার জন্য তো আমাদের যদি আমরা পদক্ষেপ নিতে পারি, সেটা কিন্তু সব থেকে বেটার। ডিজিজ হওয়ার পরে ট্রিটমেন্টের চেয়ে ডিজিজ যাতে না হয়, এই জন্য যদি আমরা কাজ করতে পারি সেটা সব থেকে বেটার হবে। তো ডিজিজ যাতে না হয় এর জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে, তার মানে কি আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে হবে, বা ফিশের ইমিউন সিস্টেমটা সম্পর্কে যদি আমরা জানি, আর ইমিউন সিস্টেমটা যদি আমরা স্ট্রং করতে চাই, কিভাবে স্ট্রং করব, তার জন্য কিন্তু আমাদের অবশ্যই ইমিউন সিস্টেম সম্পর্কে আগে জানতে হবে। না জানলে তো আর আমরা সেটাকে স্ট্রং করতে পারবো না। তো এই জন্য যে আমরা ইমিউন সিস্টেম সম্পর্কে আগে জানবো, তারপর ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানবো, দেন আমরা ফিশের গুড হেলথের জন্য ইমিউন সিস্টেমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। দেখো যে ইমিউন সিস্টেম ইজ এসেনশিয়াল ইন মেইনটেইনিং গুড হেলথ ইন অল ডেভেলপমেন্টাল স্টেজেস অফ ফিশ। যে প্রত্যেকটা স্টেজে আমাদের যদি আমরা গুড হেলথ মেইনটেইন করতে চাই, ইমিউন সিস্টেমটা অবশ্যই আমাদের জানতে হবে। আরেকটা জিনিস দেখো যে ভ্যাকসিন যেটা আসে, ভ্যাকসিনের জন্য অবশ্যই আমাদের ইমিউন সিস্টেম সম্পর্কে বা ইমিউনোলজি সম্পর্কে নলেজ থাকতে হবে। অনেক সময় কি যে ল্যাক অফ বেসিক নলেজ অন ইমিউন সেল ফাংশনস is one of the major obstacles in fish health for rational design of vaccine
অ্যান্ড ইউজ অফ ইমিউনোস্টিমুলেন্টস। হ্যাঁ, ইমিউনোস্টিমুলেন্ট সম্পর্কে তোমরা আরো পড়াবো, জানবা ডিটেলস। যে এই যেহেতু আমরা ফিশের ইমিউন সিস্টেম সম্পর্কে পড়ছি, তো ফিশের ইমিউনোলজি বা ইমিউন সিস্টেম সম্পর্কে কাজ হচ্ছে, ইমিউন সিস্টেম নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এখনো অনগোয়িং। হ্যাঁ, ফিশের অন্যান্য সেক্টরে যত পরিমাণ ডেভেলপ হয়েছে বা যে পরিমাণ কাজ হয়েছে, জেনেটিক্সে বলো, অ্যাকুয়াকালচারে বলো, কিন্তু সেই অনুযায়ী আমাদের এই যে মানে ভ্যাকসিন যে ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে এখনো অনেক কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, আমরা যদি এই জায়গাটায় ভালো কাজ করতে পারি, অবশ্যই আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে এবং আমরা অনেকটা কন্ট্রিবিউট করতে পারবো দেশের জন্য বা বিশ্বের জন্য ফিশ ফার্মিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য আমাদের অবশ্যই ইমিউনোলজির নলেজটা থাকতে হবে। দেখো যে ফিশ ইমিউনোলজি ইজ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড গ্রোয়িং এরিয়া অফ রিসার্চ কম্বাইনিং বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড অ্যাসপেক্ট। হ্যাঁ, এটা যেহেতু একটা অ্যাপ্লাইড জিনিস, যে তুমি যদি ইমিউনোলজির নলেজ থাকে, যদি ভালো কাজ করতে চাও, অবশ্যই এই জায়গায় আমরা কন্ট্রিবিউট করতে পারবো, ভালো কাজ করতে পারবো, এবং ফিশের যেটা হেলথে কাজে লাগবে, গুড হেলথ আমরা রক্ষা করতে পারবো, যা ফিশের যেন ডিজিজ না হয়, ইমিউন সিস্টেমকে আমরা কিভাবে ডেভেলপ করব বা কিভাবে কাজ করতে পারি, কিভাবে কাজ করলে ইমিউন সিস্টেমটা ডেভেলপ হবে, এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, এটা অনেক বড় একটা রিসার্চের এরিয়া বা রিসার্চ বা কাজের জায়গা আছে আর কি এখানে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোশ্চেন থাকলে বলতে পারো।